রমনা বটমূল বোমা হামলা মামলায় হাইকোর্টের রায়, 2 জনের যাবজ্জীবন, 10 বছর করে কারাদণ্ড 9 জনের। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায় ঘোষণা 17 মে। হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বহুল আলোচিত 2001 সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত অন্য 9 জন আসামিকে 10 বছর করে সাজা দেওয়া হয়েছে। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে 9 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড ও 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই 9 জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে মারা যান 1 জন। ওই ঘটনায় ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে 2014 সালের 23 জুন বিচারিক আদালত হত্যা মামলার রায় ঘোষণা করেন। এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। এগেইনস্ট হিউম্যানিটির একটি ঘটনা, এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম। যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায় 17 মে। অভিযোগ গঠনের 21 দিনে শেষ হল বিচার কার্যক্রম। সকালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই দিন ধার্য করেন। এ সময় 4 আসামি আদালতে উপস্থিত ছিল। এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার নানা তথ্য প্রমাণ বিশ্লেষণ করে যুক্তি তুলে ধরেন। পরিপূর্ণ উপস্থাপন না হওয়ায় আজ আবারও শুনানি হয়। এরপর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় মোট 29 জন সাক্ষ্য দিয়েছেন। তিনি আরো বলেন, এসব সাক্ষ্য প্রমাণে আসামি হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামের আসিয়া বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গেলে ধর্ষণ শেষে হত্যা চেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এই মামলায় 29 জন সাক্ষীর সাক্ষ্য, মৌখিক এবং দালিলিক যে সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে, হিট্টু শেখ সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। সে কারণে রাষ্ট্রপক্ষ থেকে আমরা দাবি করেছি যে হিট্টু শেখের সর্বোচ্চ শাস্তি এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে যেই ধারায় চার্জ গঠন করা হয়েছে সেই গঠিত ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়ার ন্যায় বিচার নিশ্চিত করবে। হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে 4 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা এই আদেশ দেন। রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় মমতাজকে আদালতে হাজির করে 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। লোকগানের শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 5 অগাস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কথাগুলোই বর্তমানে ভিন্ন রূপে চালু করা হচ্ছে। দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হলে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের স্মরণ সভায় একথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ যা প্রত্যাশা করেছে তা এখনো পাচ্ছে না। বিএনপি বহু আগে থেকেই সংস্কারের কথা বলে আসছে উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, যারা এখন সংস্কারের তালিম দিচ্ছে
নিচ্ছে তাদেরকে কি কেউ চেনে? মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। নির্বাচিত সরকার না এলে কোনো বিদেশি বিনিয়োগকারী দেশে বিনিয়োগ করবে না, তারা স্থিতিশীল সরকার দেখতে চায় বলেও মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কাল চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের স্মৃতি বিজড়িত এক সময়ের কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় পঞ্চম সমাবর্তনে যোগ দেবেন তিনি। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা সফর উপলক্ষে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের সমাবর্তনে চবির সাবেক শিক্ষক ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি দেওয়া হবে। সমাবর্তনে ৪২ জন পিএইচডি এবং ৩৩ জন এমফিল ডিগ্রি সহ মোট ২২,৫৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে। এর আগে বুধবার সকালে প্রথমে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি নৌ পরিবহন, বন্দর কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর সঙ্গে সভায় যোগ দেবেন। এরপর কালুরঘাটে রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তবে ফলকে অতীতের রেওয়াজ ভেঙে ভিত্তিপ্রস্তর স্থাপনকারীর নাম থাকছে না। কালুরঘাট রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১,৫৬০ কোটি টাকা, যা বাস্তবায়ন করবে রেল কর্তৃপক্ষ। বিকেলে তিনি পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন। সেখানে এলাকাবাসী ও আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময়ের কথা রয়েছে। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে। এবার সিলেট থেকে ৫টি সরাসরি হজ ফ্লাইটে পবিত্র হজ পালনে যাবেন ২,০৯০ জন হজযাত্রী। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার ৪১৮ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। এবছর সিলেটের মোট হজ যাত্রী ২,৬৭৫ জন। এর মধ্যে ৫টি ফ্লাইটে সিলেট থেকে সরাসরি ২,০৯০ জন হজে যাবেন। বাকি ৫৮৫ জন যাত্রী যাবেন ঢাকা এয়ারপোর্ট হয়ে। প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। 4টি ফ্লাইটের শিডিউল হচ্ছে ২৩, ২৫, ২৬ ও ২৯ মে। ক্রমবর্ধমান হাজিদের হজযাত্রা নির্বিঘ্ন করতে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট বৃদ্ধির দাবি স্থানীয়দের। জাল কাগজপত্র বানিয়ে কক্সবাজার সাগর পাড়ে ২০০ কোটি টাকার সরকারি জমি দখল করেছে একটি চক্র। এতে নেতৃত্ব দিয়েছেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের এক নেতা। দখলবাজ ও জেলা প্রশাসনের চোর পুলিশ খেলায় দখলি জায়গায় তৈরি হচ্ছে অসংখ্য দোকান। গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশের পর অভিযানে নেমেছে দুদক। মোর্শেদুর রহমান খোকনের বিশেষ রিপোর্ট। চারদিকে টিনের বেড়া, বাইরে ঝুলানো নিষেধাজ্ঞা ও সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে 4 লেনের সৌন্দর্যবর্ধন সড়কের বাম পাশে বিশাল এলাকা উঁচু টিন ঘেরা। নিষেধাজ্ঞার আদেশটি সেটেছে দখলদাররা, আর সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা সাইনবোর্ডটি লাগিয়েছে জেলা প্রশাসন। 6 মাস ধরে ঝুলে থাকা দুটি সাইনবোর্ড দেখে এর ভেতরে কি হচ্ছে তা বোঝার উপায় নেই। খাস জমি দখল করে নির্মাণ করা হয়েছে শতাধিক দোকান। অভিযোগ উঠেছে জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র হোটেল মোটেল জোরের বাতিল করা প্লটের জমি দখল করে নিয়েছে। নির্দেশনা উপেক্ষা করে রাতের বেলায় বৈদ্যুতিক বাতি বন্ধ করে শত শত শ্রমিক দিয়ে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। আগে আমরা জানতাম যে যুবলীগ, আওয়ামী লীগ, তারপরে বিভিন্ন এরা ছিল, এরা দখল করত। এখন নতুনভাবে আবার দখলবাজ আরম্ভ হয়েছে। সচ্চিদানন্দ সেনগুপ্ত নামের এক ব্যক্তির মালিকানা দাবি করে জাল কাগজপত্র বানিয়ে রাতারাতি মার্কেট নির্মাণের কাজ শুরু করে একটি চক্র। জাল কাগজ দাখিল করে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞার আদেশও নিয়ে আসে তারা। জেলা প্রশাসন হাইকোর্টে আপিলের পর স্থিতি অবস্থা জারি করে আদালত। কিন্তু দখলদার চক্রটি সেখানে সেমিপাকা দোকান তৈরি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই কক্সবাজার পর্যটন নগরী, এটার সৌন্দর্য নিয়ে সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে কনসার্ন থাকতে হবে। সাম্প্রতিক যে দখলগুলো হচ্ছে এটা খুবই আনএথিক্যাল, অনৈতিক। যেই সমস্ত জঘন্য চক্র ভুয়া দলিল খতিয়ান সৃষ্টি করে এই অপকর্ম করার চেষ্টা করতেছে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। আমাদের বিরুদ্ধে কোড অফ কন্টেম্পট মামলা করা যাবে এবং অন্যদিকে এটা যে যতটুকু আদেশের পর থেকে, নিষেধাজ্ঞার পর থেকে যেটুকু ওনারা স্থাপনা তৈরি করেছেন সেগুলো ভেঙে ফেলার জন্য বিজ্ঞ আদালত থেকে আদেশ চাইতে পারবেন। সরকারি খাস জমি দখলের বিষয়টি নজরে আসার পর অভিযানে নামে দুদক। এর পিছনে মদতদাতা সহ যদি কোনো সরকারি কর্মচারী জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমাদের কাছে দখলের বিষয়টা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছু দালিলিক রেকর্ডপত্র আমাদের সংগ্রহ করে সেগুলো আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পরে আমাদের যে আইনি প্রসিডিওর সেদিকে আমরা যাব। সমুদ্রপাড়ের সৌন্দর্য নষ্ট করছে এমন সব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি কক্সবাজারবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইভাবে বিভক্ত করা হয়েছে। কঠোর গোপনীয়তায় গত মধ্যরাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুইটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোয় প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া চরে বিএসএফ এর পুশ করা ৭৫ জন বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ৩ ভারতীয় মুসলমান নাগরিককে পাঠানো হয়েছে জেল হাজতে। সকালে শ্যামনগর থানায় সংবাদ সম্মেলনে এই কথা জানান কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান। বলেন, গত ৯ মে ভোরে ভারতীয় কর্তৃপক্ষ সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৫ জন বাংলাদেশি মুসলিম এবং ৩ জন ভারতীয় মুসলিমকে জোর করে পুশিন করে। তাদের বেশিরভাগই দীর্ঘদিন ধরে ভারতের গুজরাটে বসবাস করে আসছিলেন। তারা জানান, গত ২৬ এপ্রিল গভীর রাতে ভারতীয় প্রশাসন তাদের বাসা থেকে আটক করে এবং ৯ মে সুন্দরবনের মান্দারবাড়ি চরে রেখে যায়। খবর পেয়ে ৭৮ জনকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড পুলিশ জোন। পুশ ইন হওয়া ব্যক্তিরা আরও জানান, ভারতীয় পুলিশ তাদের বস্তিগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। অমানবিক নির্যাতনের শিকার হতে হয় তাদের, অভিযোগ করেন তারা। প্রেস ব্রিফিং শেষে উদ্ধার বাংলাদেশি ৭৫ জনকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি ৩ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কোস্টগার্ড মামলা করায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। নদী, খাল ও ছড়া দখলের প্রতিযোগিতার কারণে প্রতি বর্ষায় তলিয়ে যাচ্ছে পুরো খাগড়াছড়ি শহর। জলাবদ্ধতাও ভোগাচ্ছে বাসিন্দাদের। অবৈধ দখল উচ্ছেদ করে নদী খাল রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা চায় শহরবাসী। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দখল দূষণে মৃত প্রায় খাগড়াছড়ির নদী, খাল ও ছড়াগুলো। গত ১৫.৫ বছরে প্রশাসনের নাকের ডগায় চলেছে দখলের মহোৎসব। গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা, কেউ কেউ বানিয়েছেন বসত বাড়িও। খাল ও ছড়াগুলো দখল হয়ে যাওয়ায় বর্ষায় তলিয়ে যাচ্ছে পুরো খাগড়াছড়ি শহর। ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। আসছে বর্ষায়ও এ আতঙ্কে খাগড়াছড়ি পৌরবাসী। এখানে খাল দখল হচ্ছে, খাল দখলের কারণে আমরা বেশিরভাগ ভুক্তভোগী, সেজন্য এর একটা বিহিত চাই আমরা। বর্ষা মৌসুম এলেই পানি যাওয়ার পথটা না থাকার কারণে আজকে এই দুর্ভোগটা আমরা গত কয়েক বছর ধরে পাচ্ছি। প্রত্যেক বছর খাগড়াছড়িতে আমরা ব্যবসায়ীরা বন্যার সম্মুখীন হই, যা আমাদের ব্যবসার জন্য যথেষ্ট ক্ষতিকারক। এর আগে এরকম হতো না, কিন্তু গত ২ বছর ধরে এই অবস্থাটা বেশি সৃষ্টি হচ্ছে আমাদের। দখলে প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে পর্যটন শহর খাগড়াছড়ি। গত ২ বছরের বন্যার মতো পরিস্থিতি এর আগে দেখেননি স্থানীয়রা। মিলনপুর, শান্তিনগর এলাকা, ইসলামপুর সহ আমাদের পৌর এলাকায় পানি উঠলেই আমরা পানির নিচে আমরা তলিয়ে যাই। এতে করে সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহ করতে খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে আমাদের যে পরিবারগুলো রয়েছে, সেই পরিবারে যে বসত বাড়িতে যে তাদের আসবাবপত্র রয়েছে, সেই আসবাবপত্র তাদের নষ্ট হয়ে যাচ্ছে। এখানে পাহাড়ি ঢল নামলেই পানি উপচে উঠে বিশেষ করে প্লাবিত হয়ে যায় জনবহুল এলাকাগুলো, জনপদ প্লাবিত হয়ে যায়। তো এটিকে আসলে রোধ করার জন্য যে খাল, ছড়া এবং নদ নদী দখল, তার আশপাশ দখল হয়ে যাচ্ছে, সেগুলি রোধ করার জন্য, আসলে দখলমুক্ত করার জন্য এবং এর পুনরুদ্ধার করার জন্য প্রশাসন এখানে কঠোর পদক্ষেপ নেবে বলে আমি আশাবাদী। নদী, খাল ও ছড়া দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে প্রশাসন। অবৈধ দখলদারদের তালিকা হয়েছে, শিগগিরই ব্যবস্থা জানিয়েছেন জেলা প্রশাসক। অবৈধ দখলদার যারা আছেন নদী এবং খালগুলো, তাদের তালিকা ইতিমধ্যে আমরা প্রণয়ন করে পাঠিয়েছি এবং এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে যে যারা অবৈধভাবে বিভিন্ন স্থাপনা, বিশেষ করে নদী এবং খাল দখল করে আছে, তাদের তালিকা করে
এবং তাদের বিষয়ে উচ্ছেদ প্রস্তাব প্রেরণের জন্য, এবং আমরা উচ্ছেদ মামলা রুজু করে তাদেরকে অচিরেই উচ্ছেদ করে আমরা এই অবৈধ দখলদারদের সেখান থেকে আমরা অপসারণের ব্যবস্থা নিব। প্রকৃতির ভারসাম্য রক্ষায় নদী, খাল ও ছড়া দখলমুক্ত করা সময়ের দাবি, বলছে খাগড়াছড়িবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কর্ণফুলী নদীতে নাব্যতা সংকটের ফলে ড্রেজিং কাজের জন্য 5 দিনের জন্য চন্দ্রঘোনা রায়খালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। চন্দ্রঘোনা রায়খালী নৌরুটের আগামী রবিবার 18 মে ভোর 5টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, ড্রেজার ও ক্রেন সহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সকাল থেকে কাজ করছে সড়ক বিভাগের কর্মীরা। সপ্তাহখানেক আগে বিজ্ঞপ্তি আকারে চালক ও যাত্রীদের বিষয়টি জানানো হয়েছে। বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, পদুয়া, সুখবিলাস সড়ক, কালিন্দী রানী সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ফেরিতে ওঠার পন্টুনের তলা চড়ে আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। রংপুরের গাঙ্গাচড়ায় গৃহবধূ সালেহা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন এবং 3 জনকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। 2018 সালে জমি সংক্রান্ত বিরোধে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূ সালেহাকে আঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেলে মারা যান তিনি। পরে নিহতের স্বামী মঞ্জুম আলী বাদী হয়ে 8 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 13 জনের সাক্ষ্য গ্রহণ শেষে মামলার প্রধান আসামি বুলবুল কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, একজনের 1 বছর এবং 3 আসামির 6 মাসের কারাদণ্ড দেয়া হয়। সিলেটের কোম্পানিগঞ্জে 11,600 পিস ইয়াবা ও 2 কেজি গাঁজা সহ 2 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পাড়ুয়া লামাপাড়া এলাকা থেকে রহমত আলী ও ইসাক আলীকে আটক করা হয় বলে জানান কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান। তাদের কাছে ইয়াবা খাওয়ার ফয়েল এবং মাদক বিক্রির টাকাও জব্দ করা হয়েছে। স্থানীয়রা জানায়, ভারত থেকে সীমান্ত দিয়ে ইয়াবার চালান দেশে ঢোকে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছেন, লেখাপড়ায় সার্বিক মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। নাটোরের বড়াই গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পড়ালেখা ও অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি নির্বাচনমুখী দল আগামীতে নির্বাচন করবে বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালিক। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার সিলামের নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বিষয়ক সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা হয়েছে খুলনায়। দুপুরে নগরীর একটি হোটেলে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে 12 জন শিক্ষার্থী। উপাচার্যকে না সরানো পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার প্রত্যয় শিক্ষার্থীদের। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 3 শিক্ষার্থী। রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিভিন্ন জাতিগোষ্ঠীর 2500 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে 54 ব্যাটালিয়ন সদর দপ্তর চত্বরে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ শাহরিয়ার ইকবাল। জাতীয়ভাবে নজরুল জয়ন্তী উদযাপনের দাবিতে 30 সালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নজরুল ভক্তরা। দুপুরে আমরা ত্রিশালবাসীর ব্যানারে এতে অংশ নেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতা সহ অন্যরা। নরসিংদীতে জুলাই যোদ্ধাদের তালিকায় জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইভা আলমের মেয়ের নাম রয়েছে এমন অভিযোগে মানববন্ধন করেছে জুলাই যোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে সরকারি কলেজের মূল ফটকের সামনে এ সময় তারা আরও অভিযোগ করেন, তালিকাভুক্তির প্রতিবাদ করায় মিনহাজুর রহমান শ্রাবণ নামে একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করেছে আওয়ামী দোসররা। পার্টনার প্রকল্পের আঞ্চলিক কর্মশালা হয়েছে পটুয়াখালীতে। সকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল। নীলফামারীর কিশোরগঞ্জের গারাগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা বাহাদুরের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন হয়েছে। স্থানীয় মাগুরা বাজারে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
রমনা বটমূল বোমা হামলা মামলায় হাইকোর্টের রায়, 2 জনের যাবজ্জীবন, 10 বছর করে কারাদণ্ড 9 জনের। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায় ঘোষণা 17 মে। হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।